অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এ জলিল আনসারী। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রোজায় ডায়াবেটিক রোগীর প্রস্তুতি ও সতর্কতা। আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাই যে অনেক ডায়াবেটিক পেশেন্ট রয়েছে যারা রমজান মাসে রোজা রাখতে চান কিংবা অনেকেই রোজা রাখেন। তাদের পূর্ব প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, যেহেতু কিছুদিন পর রমজান? ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ডিবিসি এই চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাদেরকেও। খুবই সময়োচিত একটি প্রসঙ্গ। তবে শুরুতেই আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে, তো সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুরু সেই 52 ভাষা আন্দোলন এবং সম্প্রতি ঘটে যাওয়া আগস্টের বিপ্লব, এই সমস্ত বিপ্লবের মাধ্যমে আমরা আজ এই দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। তা সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা আর জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যে প্রশ্নটি করলেন, এটা আমাদের অল্প দিনের মধ্যেই রমজান অর্থাৎ রোজা শুরু হয়ে যাবে। মুসলিম অধ্যুষিত বাংলাদেশের প্রায় শতকরা 90% লোকই মুসলমান, এবং এদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক এবং সুস্থ তাদের রোজা থাকতে হয়, এবং এটা রোজা থাকার জন্যে তাদের একটা পূর্ব প্রস্তুতির দরকার থাকে। বিশেষ করে যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের যেহেতু প্রতিদিনই ওষুধ সেবন করতে হয় এবং খাদ্য এবং এক্সারসাইজ এই সমস্ত বিষয়ে তাদেরকে বছরের প্রায় সবসময়ই পরামর্শ মেনে চলতে হয়। রমজানের মধ্যে তাদেরকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, এবং এ বিষয়ে আলোচনাটা আমি নিজেও খুব উপভোগ করছি যে আলোচনাটার মাধ্যমে আমরা এই অগণিত অনেক প্রায় 1 কোটির মতো ডায়াবেটিক রোগী আমাদের দেশে রয়েছে। তারা সবাই হয়তো চিকিৎসা নিচ্ছেন না, কিন্তু চিকিৎসা নিচ্ছেন এরকম ডায়াবেটিক রোগীও যথেষ্ট, এবং তাদের অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হয়তো হতে পারে না। আমরাও তাদের কাছে পৌঁছাইতে পারি। নিশ্চয়ই এই আলোচনার মাধ্যমে আমরা তাদের মাধ্যমে পৌঁছাতে পারবো। তো এখন প্রথমে বিস্তারিতভাবে বলতে গেলে একটু সময়ই লাগবে। একটু পূর্ব প্রস্তুতি হিসাবে আমি বলি, ডায়াবেটিক রোগীদের যে সাধারণত চিকিৎসার জন্য যে সমস্ত নিয়ম মানতে হয়, তার প্রথম হলো যে খাদ্য নিয়ন্ত্রণ। এই খাদ্য নিয়ন্ত্রণ, এখন রোজার ভিতরে প্রায় 14 থেকে 16 ঘন্টা সময় তাদেরকে অভুক্ত থাকতে হয়, পানিও খাওয়া যাবে না। কাজেই তাদের খাদ্য অভ্যাসটা একটু পরিবর্তন করতে হয়, তো সেটা সম্পর্কে বলা যাবে। আর ঔষধ সেবন, যাদের ডায়াবেটিস অনেক বেশি তাদের কিন্তু ইনসুলিন নিতে হয়। অনেককেই দিনে অন্তত 3 বার ইনসুলিন নিতে হয় এবং একাধিকবার ওষুধ সেবন করতে হয়। তো এই ওষুধ এবং ইনসুলিন এগুলো তো দিনের ভাগে নিতে হতো। তো ডায়াবেটিসের সময়, রোজার সময় ডায়াবেটিক রোগীরা তো দিনের ভাগে খেতে পারেন না, কাজেই তাদের ইনসুলিন নেওয়া এবং তার পরিমাণ কি পরিমাণ হওয়া উচিত এই সমস্ত বিষয়েও তাদের একটা বিশেষভাবে জানা প্রয়োজন। আমি প্রত্যেকটা বিষয় আপনার কাছে আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই এবং দর্শকরাও নিশ্চয়ই উপকৃত হবে। আমি যদি বলি, এই যে পুরো বছর যাওয়ার পর রমজান শুরু হয়, তো দেখা যায় যে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কি আগে থেকে, এই যে অনেকেই শবে বরাতে রোজা রাখেন কিংবা অন্যান্য সময় রোজা রাখেন, এভাবে রোজা রেখে কি একটু অভ্যস্ত হওয়া উচিত, নাকি বিষয়টা হচ্ছে যখন থেকে রমজান শুরু হবে তখন থেকে প্রস্তুতি নিলেই চলবে? না, শবে বরাতে রোজা থাকা সেটা একটা পূর্ব প্রস্তুতি, সেটা ঠিক রমজানের সাথে সম্পর্কিত। কিন্তু যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের পূর্ব প্রস্তুতিটা একটু অন্যরকম হবে। তাদের পূর্ব প্রস্তুতিটা এমন হতে হবে যে আমরা বলে থাকি যে অন্তত 3 মাস আগে থেকেই যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের আসলে খাদ্যাভ্যাস এবং ওষুধপত্র এমনভাবে নিতে হবে যাতে তাদের ডায়াবেটিসটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত থাকে। তো নিয়ন্ত্রিত থাকে কোন ওষুধ ব্যবহার করলে বা কতটুকু খাবার খেলে পরে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে, সেটা যদি আগে থেকেই জানা থাকে তাহলে পরে রমজানের সময় যখন তারা রোজা থাকবে তখন এই চিকিৎসক এবং রোগী উভয়ের জন্যই খুব সুবিধা হয় যে রমজানের মধ্যে রোজা থেকেও তাদের ডায়াবেটিস যাতে সঠিকভাবে কন্ট্রোল করা যায়, অর্থাৎ নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, যখন একজন ডায়াবেটিস পেশেন্ট রমজানে রোজা রাখা শুরু করলো, তখন প্রথমেই যে বিষয়টা চলে আসে, আমি সেই বিষয়টা দিয়ে শুরু করি।
এখন যে হচ্ছে ওষুধ খাওয়ার নিয়ম নিয়ে অনেকে জিজ্ঞেস করেন। জি, তো সাধারণত ডায়াবেটিক রোগী অনেক থাকলেও সবাই কিন্তু একই ওষুধ ব্যবহার করে না সঙ্গত কারণেই। অনেকেই আছেন যাদের শুধু খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, তাদের বেলায় তেমন কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না। আচ্ছা। কিন্তু অনেকে আছে শুধুমাত্র এই মুখে খাবার ওষুধ, হ্যাঁ, এইটাই তাদের ব্যবহার করতে হয়। তো এদের কথা বলি, যাদের মুখে খাবার ওষুধ খেতে হয় তাদের ডায়াবেটিস সাধারণত মাঝারি ধরনের ডায়াবেটিস থাকে। ওষুধ যদি না খাওয়া হয় তাহলে পরে তাদের ডায়াবেটিস বেড়ে যাবে। আবার ওষুধ খাওয়ার পরে যদি খাবার গ্রহণ না করা হয়, দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, তাহলে রক্তের গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই স্বাভাবিকভাবে আমরা তাদের ওষুধের মাত্রাটা একটু কমিয়ে দিতে চাই। ওষুধ যা আগে খেত তার থেকে একটু কম খেতে হয়। তো সাধারণত একটা এক্সাম্পল দেই, হয়তো কেউ দিনে সকালে এবং বিকালে একটা ওষুধ খেয়ে থাকেন। তো সকালে যে ওষুধটা উনি খেতেন রমজানের আগে, সেই ওষুধটা সেহরির সাথে ইফতারের সাথে খেতে হবে, অর্থাৎ সন্ধ্যা রাতে খেতে হবে। এতে কোনো পরিবর্তন করার প্রয়োজন না। কিন্তু সেহরির সময় যে ওষুধটা তাকে খেতে হতো, যেটা রোজার আগে বিকালবেলা অথবা সন্ধ্যাবেলা খেতে হতো, সেটার মাত্রাটা একটু কম করে অর্ধেক করতে বলি আমরা। আগে যদি 60 মিলিগ্রাম খেত, তাহলে এখন 30 মিলিগ্রাম খেতে হবে, 30 মিলিগ্রাম। সেটা সেহরির আগে খেয়ে নিলে সাধারণত কোনো সমস্যা হয় না। আবার খাদ্য অভ্যাসের মধ্যে একটু আমরা মডিফিকেশন, একটু পরিবর্তন আনতে চাই। সেটা হলো খাদ্যাভ্যাসটা নিয়ে তো কথা বলতেই চাই, আগে তাহলে ওষুধের ব্যাপারটা একটু আমি শেষ করতে চাই। এক্ষেত্রে আমার দুটো বিষয়, অনেকেই দেখা যায় যে 3 বেলায় অনেক পেশেন্ট ওষুধ খান, ডায়াবেটিস পেশেন্টও খায়, কিংবা অন্যান্য পেশেন্টের ক্ষেত্রেও আপনি একটু পরামর্শ যদি দিতেন। যারা 3 বেলা খায় তারা কি ইফতার রাত সেহরিতে খাবে? আর হচ্ছে ইনসুলিনের বিষয়টা একটু আমি আলোচনা করতে চাই। অনেকেই ভাবে যে মানে ইনজেকশন দেওয়া যাবে কিনা। জি, ইনসুলিন তো অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। ইনসুলিন নেওয়ার পর কেউ যদি খাদ্য গ্রহণ না করে, তাহলে পরে তাদের ব্লাড সুগার কমে যাবে, রক্তের শর্করার পরিমাণ, গ্লুকোজের পরিমাণ ডেঞ্জারাস লেভেলে চলে যাবে, কমে যাবে। সেই কারণে আমরা সাধারণত রমজানের ভিতরে 3 বার ইনসুলিন যারা নেয়, তাদের কেউ কেউ রোজা থাকতে পারবে বা পারবে না, এই ঝুঁকিটা কিন্তু রোগীদের আগে থেকেই নির্ণয় করা প্রয়োজন। অনেক রোগী আছে ডায়াবেটিক রোগী, যাদেরকে আমরা রোজা থাকতে কিছুটা নিরুৎসাহিতও করতে পারি। কারণ হলো শরীরের কন্ডিশনের উপর নির্ভর করে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত 2 বার ইনসুলিন গ্রহণ করলেই চলে। তো সে 2 বার ইনসুলিনের পরিমাণটা আমরা এমনভাবে নির্ধারণ করি যে সকালে এবং রাত্রে। সাধারণত খাবার আগে ইনসুলিন নেওয়া হয়। তো সকালবেলা নাস্তার আগে যে ইনসুলিনটা নেওয়া হয়, সেই ইনসুলিনটা ইফতারের আগে নিতে হবে। ইফতারের ঠিক আগে একটু খেয়ে, পানি খেয়ে, ইফতারটা মানে রোজা ভেঙে পানি খেয়ে তারপরে খুব অল্প সময়ের মধ্যেই আবার খাদ্য গ্রহণ করতে হবে। সময়টা কতক্ষণ হতে পারে? আধা ঘন্টার বেশি নয়। আধা ঘন্টার বেশি, আমরা 10 মিনিটকে সাজেস্ট করি। অর্থাৎ মানে মাগরিবের আজান দেওয়ার পরই সে ইনসুলিন নেবে এবং আধা ঘন্টার আগেই তাকে খেতে হবে। আমি খাবারটা খেয়েই নামাজ পড়া ভালো, এটাই আমরা সাজেস্ট করি। তো কাজেই সকালের ইনসুলিনের ব্যাপারে তেমন কোনো মডিফিকেশন না, শুধু সকালের ইনসুলিনটা তার নিতে হবে সন্ধ্যা রাত্রে ইফতারের ইমিডিয়েট আগে। আর রাতের ইনসুলিনটা? আচ্ছা, রাতের ইনসুলিন যেটা অন্য সময়ে, যেটা বিকালবেলা বা রাত্রিবেলা এই ডিনারের আগে যে ইনসুলিনটা নেওয়া হতো, সেই ইনসুলিনটা কিন্তু মাত্রা কমাতে হবে। আগে যে পরিমাণ ইনসুলিন তার লাগতো তার 60%, মানে ওষুধের মতোই আর কি, ওষুধের মতোই, তবে কমাতে হবে। তো আমি সাধারণত মনে করি যে প্রথম কয়েকদিন 50%, যেমন কেউ যদি 30 ইউনিট ইনসুলিন নিয়ে থাকতো এই সন্ধ্যা রাত্রে সেহরির সময়, তাহলে তাকে 16 ইউনিট বা এরকম ইনসুলিন নিলে ভালো হবে, কারণ সে সারাদিন না খেয়ে থাকবে। এবং আরেকটা বিষয় এখানে খুবই আলোচনা করা প্রয়োজন, সবার জানা প্রয়োজন, যে ইনসুলিন নেওয়ার পরে কিন্তু খাবারটা কিন্তু বাধ্যতামূলক। আমাদের অনেকেই আছে সেহরিতে এই খান না খেয়ে কিন্তু ইনসুলিন নেওয়া যাবে না। সেটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটি সংবাদ সবার জন্য। আচ্ছা, সেহরির একটা বিষয় জেনে আমরা একটা বিরতিতে যাব। সেটা হচ্ছে, আপনি তাহলে সেহরিতে বললেন, সেহরিতে খাওয়ার আগে ইনসুলিন নিয়ে কিছুক্ষণ পর সেহরি করতে হবে। আচ্ছা, তার মানে আমরা সন্ধ্যায় অর্থাৎ ইফতারের সময় জানলাম এবং সেহরির সময় জানলাম। আরও বিভিন্ন প্রশ্ন রয়েছে খাদ্যাভ্যাস নিয়ে, তো আপনি বলবেনই। একটা বিরতিতে যেতে হবে আমাদের। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের আজকের আলোচনার বিষয় রোজায় ডায়াবেটিক রোগের প্রস্তুতি ও সতর্কতা। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ওষুধ খাওয়ার বিষয়গুলো নিয়ে বিরতির আগে আলোচনা করছিলাম। অনেক প্রশ্ন রয়েছে, একটু খাদ্যাভ্যাস নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন, খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাস, আমরা সবসময় যে কোনো মানুষকে সুষম খাদ্য খেতে বলি। তো রোজার ভিতরে এই রাত্রি যখন মানুষ খাবার খায়, সে খাবারের টোটাল যে প্রয়োজনটা, টোটাল পরিমাণটা সেটা এবং কোয়ালিটি সেটা কিন্তু সুষম হতে হবে। সুষম মানে হলো যে একজন লোকের তার পেশা, বয়স অথবা অনেক ক্ষেত্রে লিঙ্গ ভেদে যে যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই খেতে হবে, তার চেয়ে বেশিও না কমও না, এটাই খেতে হবে। কিন্তু রাত্রের মধ্যে খেয়ে ফেলতে হবে, এটাই হলো ব্যাপার। তো আমি ডায়াবেটিক রোগীদের প্রসঙ্গেই আসি। ডায়াবেটিক রোগীদের যেহেতু দুবারই খেতে হয়, রাত্রেই খেয়ে ফেলতে হয়, সেই কারণে সেহরির সময় যে খাবারটা খায় সে সেহরিটা যেন একটু লেট করে, মানে যত বিলম্বে পারা যায়, অর্থাৎ আজানের আগে আগে সেটা রিলিজিয়াসলি অ্যাকসেপ্টেবল, কিন্তু পরে খাবার উচিত। আর ডায়াবেটিক রোগীদের এমন খাবার খাওয়া উচিত যা হজম হতে একটু সময় লাগে, সহজপাচ্য। তো আমাদের দেশে সাধারণত মানুষ কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাবার বেশি খেয়ে থাকে, ভাত, রুটি, আলু, এগুলাকেই প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু কখনোই মিষ্টি জাতীয় খাবারকে অত প্রাধান্য দেওয়া উচিত না। আচ্ছা, সেই ক্ষেত্রে রমজান মাসে অনেকে খেজুর থাকে কিংবা মিষ্টি জাতীয় অনেক খাবার থাকে, শরবত থাকে, এটা আসলে ঠিক, এটা ইফতারিতে সাধারণত ব্যবহার করা হয়। খেজুর খাওয়া, দুই একটা খেজুর খাওয়া, এটা কিন্তু অতটা খারাপ আমরা মনে করি না, বা এতটা পরিহার করার কথা আমরা বলি না। এটা খাওয়া যেতে পারে এবং খেতে তো হবেই। তো সেটা খেজুরও একটু মিষ্টি জাতীয় খাবার, এটা খুব অতিমাত্রায় খুব বেশি পরিমাণ আঙ্গুর, খেজুর এগুলা কিন্তু বেশি খাবার আমরা সাজেস্ট করি না, বা নিউট্রিশনিস্ট যারা আছে, ডায়েটিশিয়ান আছে, তারাও করবে না। তবে এর যে খাদ্য মূল্য, খাদ্য প্রাণ, বা এর ভিতরে যে ম্যাটেরিয়ালস আছে, সে ম্যাটেরিয়ালসগুলো অনেক ক্ষেত্রে উপকারী, কাজে কিছু পরিমিত আকারে খাওয়া যেতে পারে। আচ্ছা, রমজান মাসে ডায়াবেটিক পেশেন্ট 3 বার খেলে ভালো না 2 বার খেলে ভালো? মানে অনেকে ইফতার করার পর একটা সময় দিয়ে রাতে ঘুমানোর আগে একবার খায়, তারপর হচ্ছে আরেকবার সেহরি করে। তো সেই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের 3 বেলা মানে 3 বার খাওয়া উচিত। আর এই আপনি বললেন শর্করা জাতীয় খাবার খেলে ভালো, কার্বোহাইড্রেট, তো একটু আপনি যদি বলতেন যে কি কি খাবার খাবে তারা? হ্যাঁ, তো আমি শাকসবজির কথাটা শেষ করিনি। শাকসবজি এবং প্রোটিন মানে মাংস, মাছ, এগুলো কিন্তু খাওয়া যাবে, এগুলো খেতে কোনো বাধা নেই। এবং দুধ যাদের জন্য প্রয়োজনীয় তারা সেটা খাবে। আমরা শুধু কার্বোহাইড্রেটের কথাটাই একটু বেশি প্রাধান্য দিই। প্রথম কথা হলো যে আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, সেখানে রোজার মধ্যে ইফতারির সময় দেখা যায় যে অনেকেই খুব অধিক পরিমাণে এই তথাকথিত ভাজা পোড়া যাকে বলে, একদমই এই জাতীয় খাবার সবচেয়ে বেশি যেটা মানে খুব প্রচলিত, এই খাবারটা আমরা আসলে খুব স্বাস্থ্যকর মনে করি না। তার বহু কারণ আছে। এখানে যে ফ্যাটটা থাকে, সে ফ্যাটটা কিন্তু সত্যিকার অর্থে খুব সুন্দর ফ্যাট না, ভালো ফ্যাট না। সেই কারণে ভাজা পোড়াটা একটু কম খাওয়া উচিত, পরিমিত আকারে খাওয়া উচিত। তবে শাক সবজি এটা কিন্তু খাওয়া যেতে পারে। আচ্ছা, আরেকটা হলো ফ্রিকোয়েন্সি, মানে কতক্ষণ পর পর খাবে। স্বাভাবিকভাবে রোজা যারা ডায়াবেটিক রোগী তাদের কিন্তু অল্প করে 12 বার খাওয়াটা ভালো, অল্প করে 12 বার খাওয়া, পাখিদের মতো যে একটু একটু করে খাবে। মানে সাধারণ যারা ডায়াবেটিক পেশেন্ট না তারা যেভাবে খায় তাদের মতো না, একটু ভেঙে ভেঙে খেলে হয় কি, যে যতটুকু খাবার খেলো ওটা কিন্তু ব্লাড সুগারটাকে অতটা বাড়াবে না। ডায়াবেটিস তো আসলে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করাই আমরা মনে করি। তো ব্লাড সুগারটা যাতে বেশি না হয়, বেশি খেলে ব্লাড সুগারটা অল্প সময়ের ভিতরে অনেক বেড়ে যাবে, এটা তো বুঝেই যায়। কাজে একটু ভেঙে ভেঙে খাওয়াটা আমরা প্রিফার করি। তার মানে 3 বার কেন, আরো একটু ভেঙে ভেঙে যদি কেউ খেতে পারে সেটা আরো ভালো হবে। তার মানে ইফতার একদম ভরপেট করতে হবে তা না, একটু ইফতার করলো, কিছুক্ষণ পর আবার খেলো, বরং ভরপেট মানে যে যাকে আমরা ভরপেট মনে করছি সেটা আমরা পরিহারই করতে বলছি, পরিমিতই খেতে বলছি। দরকার হলে আবার খাবে একটু পরে, তাহলে কিন্তু রক্তের গ্লুকোজটা এত বাড়বে না। আর খাবারের কোয়ালিটি, মানে কোন খাবারটা খাবে, তার মধ্যে কিন্তু এই ফাইবার যুক্ত খাবার, যেগুলো আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত বলতে কি বোঝায়? আঁশযুক্ত মানে হলো যেমন
ছোলা vegetable। খাওয়া উপকারী হ্যাঁ, উপকারী, আচ্ছা, উপকারী। তারপরে ভেজিটেবল, যেরকম যত রকমের শাকসবজি আছে, যত রকমের সেগুলো শাকসবজি যদি টক্সিক না হয়, সেটা নিউট্রিশনিস্টরা খুব ভালো বোঝে। আমরা আমাদের দেশে প্রচলিত যে সমস্ত শাকসবজি আছে, এই শাকসবজিগুলো তো ভালো, এগুলা খাওয়া যেতে পারে, এগুলা বরং একটু যথেচ্ছই খাওয়া যেতে পারে। আচ্ছা, ছোলা, শাকসবজি, আর হচ্ছে আপনি তো বললেনই খেজুরও তো পরিমিত, খেজুরের এটা তো খেতে পরিমিত পারবে। খাওয়া হ্যাঁ, যাবে। তবে ফলমূলও যেটা একেবারেই আমরা পরিহার করতে বলি, যেমন হয়তো গ্লুকোজের শরবত, এটা আগেকার দিনে একটা প্রচলিত ছিল, তো সেটা কিন্তু ডায়াবেটিক রোগীর জন্য ভালো হবে না। চিনির শরবতটাও কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য ভালো হবে না। এক্ষেত্রে রুটি অনেকেই খান, ডায়াবেটিক পেশেন্টের রুটি খাওয়াটা কেমন হবে আসলে ইফতার সেহরিতে? এটা আমরা গবেষণায় যেটা দেখা গেছে, রুটি এবং ভাতে তফাৎ খুবই কম, তবে অনেকেই রুটি প্রিফার করে, রুটি খাওয়া যেতে পারে এবং রুটি আমরা সাজেস্টও করি, রুটি খাওয়া যেতে পারে। রুটি খেলে পরে ওটা হজম হতে সময় লাগে এবং এটা কিন্তু এক ধরনের প্রিফার্ড, এটা আমাদের পছন্দনীয় ডায়াবেটিক রোগীদের জন্য রুটি খাওয়া মন্দ না, এটা ভালো। এবং ভাতও খাওয়া যেতে পারে। আগেকার দিনে অনেক রকমের মানে সিরিয়াল যেটা পাওয়া যেত, সিরিয়াল খাদ্যশস্য, যেরকম গমেরও কিন্তু এক রকমের খাবার ছিল, ওগুলো কিন্তু হজম হইতে সময় লাগে এবং এর ভিতর ফাইবার আছে। আচ্ছা, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আমার কাছে আরো বেশ কিছু সময় খুবই কম প্রশ্ন রয়েছে। সেটি হচ্ছে, একজন ফোন করেছিল কিন্তু আমাদের ফোনটি কেটে গিয়েছে। ডায়াবেটিস পেশেন্টের সঙ্গে প্রেশারের কোনো সম্পর্ক আছে কিনা? একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা, ডায়াবেটিসের চিকিৎসা যারা করে থাকে, এমনি রোজার জন্যও না, তাদের অন্যতম একটা অনুষঙ্গ হলো ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক রোগী এবং কোনো কোলেস্টেরলও বটে এবং অতিরিক্ত ওজন। তার মধ্যে ব্লাড প্রেশারের কথাটা প্রসঙ্গটা আনলেন। ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, এই দুটার ভিতরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে যত লাভ, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করলেও কিন্তু তার থেকে বেশি লাভ। ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করতে হবে এবং দেখা গেছে যে এটা অ্যাকসেপ্টেড ট্রুথ, যে প্রচলিত সত্য, যে যাদের ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতাও বেশি, আবার যাদের ডায়াবেটিস আছে তাদেরও ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ থাকার সম্ভাবনা প্রায় 1.5 গুণ থেকে 2 গুণ। তারপরে দুটোই একই সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে। ওষুধও কি একইভাবে খাবে? ওষুধ সাধারণত বর্তমানে যে ওষুধগুলো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য পাওয়া যায় বা প্রচলিত আছে বা অ্যাভেলেবল আছে মার্কেটে বা চিকিৎসকরা ব্যবহার করে থাকেন, এদের অধিকাংশ ওষুধই দেখা যায় যে 24 ঘন্টার বেশি সময় অথবা 24 ঘন্টা কাজ করে। কাজেই যে কোনো সময় খেয়ে নিলেই হয়। আমরা প্রিফার করি সন্ধ্যা রাত্রে খেলেই ভালো হয়। আচ্ছা, আরেকটা বিষয়, যে হাইপোগ্লাইসেমিয়ার বিষয় আসতে চাই। অনেকেই বলে যে, মানে অনেকেই বলেন না, অনেক পেশেন্ট রয়েছেন যে দীর্ঘ সময় না খেয়ে থাকলে যে ডায়াবেটিক পেশেন্টরা ডায়াবেটিক একেবারেই কমে যায়, যেটাকে হাইপোগ্লাইসেমিয়া আপনারা বলেন, সেই ক্ষেত্রে কি হবে একটু সংক্ষেপে জানতে চাই। এটা একটু সংক্ষেপেই বলবো, তাও একটা তথ্য আমি সবাইকে দিতে চাই, সেটা হলো যার ডায়াবেটিস নাই এরকম লোক যদি কেউ অনেকক্ষণ না খেয়ে থাকে, তার কখনোই হাইপোগ্লাইসেমিয়া হবে না। আচ্ছা, আর যার ডায়াবেটিস আছে এবং ওষুধ খাচ্ছে, হ্যাঁ, ওষুধের কারণেই হাইপোগ্লাইসেমিয়া হয়। ওষুধ হলো একমাত্র, ডায়াবেটিসের ওষুধ হলো একমাত্র অন্যতম 99% ক্ষেত্রে এই রক্তের গ্লুকোজ কমে যাওয়ার অন্যতম কারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্যই আপনারা কি সেহরিতে কম ইনসুলিন কিংবা কম ডোজের ওষুধ খেতে বলেন? একেবারে সঠিক বলেছেন আপনি। সেই কারণেই দেখা যায় যে যারা চিকিৎসা নিচ্ছে, এই ঔষধ কেবলমাত্র হাইপোগ্লাইসেমিয়া করে। হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তের গ্লুকোজ কমায়। আচ্ছা, এই মানে হাইপোগ্লাইসেমিয়া কারো হয়ে গেলে সেই মুহূর্তে তো রোজা ভেঙে ফেলা উচিত নাকি? শুধু তাই নয়, যাদের হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের গ্লুকোজ অনেক কমে যায়, তাদের ওই যদি সম্ভব হয় মেপে দেখে কনফার্ম হতে পারে, কিন্তু কোনো কাল বিলম্ব না করেই তার মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে রোজা ভেঙে ফেলতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের মতো হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।